আমার মনে হয় দুর্নীতি যতটা হচ্ছে অপচয় সম্ভবত তার চেয়ে আরো অনেক বেশি। এটা তো ঠিক যে আমরা যখন একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কিভাবে আসলে বিস্তৃত হবে সেইটা এখন একটা বড় চ্যালেঞ্জের জায়গা। সেই ক্ষেত্রে পাবলিক ইনভেস্টমেন্টের একটা বড় ভূমিকা আছে, যেটা ক্ষেত্রে পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়ন তিনটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথাযথভাবে পরিকল্পনা হয়, সমন্বয় হয় এবং বাস্তবায়ন হয়, তাহলে অর্থনীতিতে একটা গতির সঞ্চার ঘটে, যেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেক আরো যাকে বলে এক্সেলারেটেড হওয়া, আরো সঞ্চারিত হওয়া সেটা সম্ভব। এর বাইরে যে আরো অন্যান্য ব্যারিয়ার গুলো আছে প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেইগুলোকে দূর করার চেষ্টা সরকারের এই বাজেটের মধ্যে কিংবা অর্থনৈতিক নীতির মধ্যে আসছে। সেখানে পলিসি কন্টিনিউটির কথা বলা হয়েছে, জ্বালানি সমস্যার কথা বলা হয়েছে, ট্যাক্স বেস কিভাবে বাড়বে, ট্যাক্সের কতিপয়ের উপরে সমস্ত ট্যাক্সের দায় না চাপিয়ে, কিংবা ব্যবসায়ীরা হয়রানি থেকে কিভাবে মুক্ত হবেন, তার জন্য সিঙ্গেল উইন্ডো কিভাবে হবে, এই সমস্ত জায়গাগুলো এবং একটা দক্ষ মানব শক্তি কিভাবে তৈরি হবে, সেটার জন্য এডুকেশন, হেলথ ইত্যাদি ব্যবস্থার জায়গা থাকবে। পুরো ফিনান্স সেক্টর, আর্থিক খাত, ব্যাংক সহ সেটা কিভাবে আসলে এখানে একটা উৎপাদনশীল অর্থনীতির, সেটা শিল্প থেকে কৃষি পর্যন্ত ইন্ডিভিজুয়াল সবচেয়ে এখন এই মুহূর্তে যিনি আসলে শুরু করতে চান তার জন্য কিভাবে সহায়ক হবে। কেবল কিছু বড় লোকদের ব্যাংক তো এখন কেবল বড় লোকদের ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংক তো আসলে উৎপাদনের সহযোগী কিনা সেটা একটা বড় বড় প্রশ্নের জায়গা। তো যাদের সহযোগী হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ পুরো ব্যাংকটাই খেয়ে ফেলেছে। এখন সেটার সাথে পলিটিক্যাল পাওয়ার ডাইরেক্টলি একটা নেক্সাস তৈরি হয়েছিল। যার ফলে যারা সত্যিকার উদ্যোক্তা, যারা পরিশ্রম করে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্র টিকিয়ে রেখেছেন, তারা এখন বিরাট সংকটের মধ্যে। কতিপয় ক্রনি পুরো ব্যাংক ব্যবস্থা খেয়ে ফেলেছে। তো সেই জবাবদিহি প্রতিষ্ঠা করা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে আসলে একেবারে এই মুহূর্তে আজকে যিনি উদ্যোক্তা হতে চাচ্ছেন তার জন্য কিভাবে সহায়ক হতে পারে সেই জায়গাটা নিয়ে যাওয়া এবং এই সব ক্ষেত্রে একটা টেকনোলজিক্যাল এমন জায়গায় পৌঁছানো যাতে করে আমরা অনেকগুলো টেকনোলজি সব সমস্যার সমাধান করে না, কিন্তু টেকনোলজি যতগুলো সমস্যাকে অ্যাড্রেস করতে পারে সেই দিকটা সর্বোচ্চ ব্যবহারটা আমরা করতে পারি। যেমন ধরুন ট্যাক্সের ব্যবস্থার ক্ষেত্রে অটোমেশন অত্যন্ত জরুরি জায়গা। এখন অটোমেশন করার জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছিল সেটার মধ্যেই শুভঙ্করের ফাঁকি। একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, যে দেশের কোম্পানি সে দেশ আমাদের কম্পিটিটর। আমাদের পুরো ট্যাক্স ব্যবস্থার, আমাদের সমস্ত তথ্য এটা তথ্যগত দিক থেকে ন্যাশনাল সভারেন্টির হুমকির মধ্যে পড়ছে এবং সেটা যে বানানো হয়েছে সেটা কার্যকর নয়। এখন এগুলোর জবাবদিহি প্রতিষ্ঠা একটা কাজ, কিন্তু তার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে এটা কিভাবে আসলে কার্যকর করা যায় সেই জায়গায় যাওয়াটা হচ্ছে এখনকার জরুরি। সেই দিক থেকে আমাদেরকে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে যে পাবলিক ইনভেস্টমেন্ট যে জায়গায় আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই জায়গাতে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, আমরা এটা শুরুতে বলেছিলাম যে 1133টি প্রকল্প আছে, 1333টি প্রকল্প আছে চলমান। তো সেই 1333টি প্রকল্পের মধ্যে এইবারের আমাদের এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1150টি প্রকল্প অব্যাহত থাকছে, আর বাকিগুলো ধরেন 22 জুন শেষ হয়ে যাবে। নতুন করে 1270টি প্রকল্প এডিপিতে গৃহীত হয়েছে, যেগুলো প্রায় 1600 মতো প্রস্তাব ছিল, প্রাথমিক স্ক্রুটিনি করে 1270টি প্রকল্প এসছে। কিন্তু এই 1150 এবং 1270 প্রায় 2400-এর উপরে প্রকল্প প্রস্তাবনা আছে। এইগুলো কি আসলে আমাদের মহামির্জা যে কৃষকের সমস্যা তুললেন, যে আমার ফসল শুকানো অথবা ফসল কাটার সমস্যা সমাধান কি করছে? হ্যাঁ, কিছুদিন আগে আমিও কিছু আমার ব্রাহ্মণ বাঞ্ছারামপুর থানায় যেহেতু ওখান থেকে আমি নির্বাচিত হয়েছি, ওইখানে একটা কৃষকদের মাঝে কিছু কৃষি বিষয়ক যন্ত্রপাতি তাদেরকে দেয়া হচ্ছে একটা প্রকল্পের আওতায়, সেটা বিতরণ আমিও করেছি। কিন্তু এগুলো খুবই অপ্রতুল একটা ব্যবস্থা। এই ধরনের প্রজেক্টগুলোর স্কোপ
এবং প্রজেক্টগুলো আসলে কতটা সমস্যার সমাধান করছে, মানে অপটিমাম জায়গাটাতে পৌঁছানো আসলে এই প্রজেক্ট করতে পারছি কিনা, এগুলো কোনো মূল্যায়ন কিংবা সামগ্রিকভাবে এটা একটা প্রোগ্রামের অধীনে আনা হয় নাই। মানে এক একটা প্রজেক্ট পিসমিল আকারে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা তো আছে, কিন্তু এটা হয়তো ধরেন 100 ইউনিট সমস্যার 3 ইউনিটও সমাধান করতে পারে না। ফলে এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে প্রজেক্ট নেওয়া হয়, কিছুটা ইন্টারেস্ট গ্রুপগুলোর স্বার্থ রক্ষা আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে যে একটা অপরিকল্পনার ছাপ। মানে যে যেভাবে প্রজেক্ট আসছে, যে প্রজেক্টগুলোকে ইন্টিগ্রেট করা দরকার, অপটিমাইজ করা দরকার, এবং মানে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে কিনা সেইটা হচ্ছে জরুরি। তার মানে প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার অফ প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলাম, কিন্তু সঞ্চালন লাইন নেই, বিতরণ লাইন নেই, অথবা দক্ষ কর্মশক্তি নেই, অথবা ফুয়েল মিক্সের বিষয়ে ভাবা হয়নি। এগুলো ভাবা হচ্ছে একটা হওয়ার পর আরেকটা। তাতে দেখেন একটা প্রতিষ্ঠান, আপনি একটা হাসপাতাল তৈরি করছেন, কিন্তু আপনার ইকুইপমেন্টস নাই, অথবা আপনার ওখানে টেকনিশিয়ানস নাই, ডাক্তার সাপ্লাই করতে পারছেন না, তাহলে হাসপাতালটা কার্যকর হলো না। এখন এটা 3 বছর ধরে বসে থাকলো। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটা হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন, কিন্তু খেয়াল করেন যে 3 বছর একটা হাসপাতাল বসে থাকলে এর একটা ডেপ্রিসিয়েশন আছে না, কিংবা ইকুইপমেন্টস কিনে ফেলে রাখলে তার তো ডেপ্রিসিয়েশন আছে। আমার মনে হয় দুর্নীতি যতটা হচ্ছে, অপচয় সম্ভবত তার চেয়ে আরো অনেক বেশি। এবং একটা জিনিস বসে থাকছে, অথবা এই এই একটা পরিকল্পনার অভাবের কারণে, ইন্টিগ্রেশনের অভাবের কারণে, অপটিমাইজের অভাবের কারণে। তো দুর্নীতি তো আছে, যেটা আমাদের দূর করতে হবে। অপচয় দূর করা এই মুহূর্তে আমাদের প্রধান একটা লক্ষ্য হওয়া উচিত, এবং সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে সেই চেষ্টাটা আমরা করছি। আমরা যেটা কাজটা করতে চাইছি যে পাবলিক ইনভেস্টমেন্টের সর্বোচ্চ বাস্তবায়ন কিভাবে করা যায়, সেটার ক্ষেত্রে বাধাগুলো কি সেগুলো আগে চিহ্নিত করা, এবং সেইটার জন্য সমাধানের পথ কি হতে পারে সেই জায়গাটা নিয়ে আসা। ফলে এবং প্রকল্পগুলো এমন ভাবে ইন্টিগ্রেশনের জায়গায় আনা, যেন ঠিক আছে আমাদের শিল্প কলকারখানা করার সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলো আসলে আমাদের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোন কোনটা আসতে পারে, এবং সেটার ক্ষেত্রে আমরা আসলে রিয়েলি অ্যাড্রেস করছি কিনা, মাঠ থেকে সমাধানটা আনা দরকার। যারা কৃষি নিয়ে কাজ করছেন তারা ইতিমধ্যেই অনেক পয়েন্ট রেজ করছেন, এবং তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই চলমান প্রকল্প আর সবুজ পাতার প্রকল্প, মানে নতুন প্রকল্পকে পুনর্বিন্যস্ত করার উদ্যোগ নিচ্ছি, যে আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারে, এবং একটা 1 বছরের পরিকল্পনা, 4 বছর 5 বছরের পরিকল্পনা আমাদেরকে কিভাবে সেটা সাজাবে। এই জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকেই উদ্যোগটা হয়, জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা। বর্তমান সরকার এটাকে একটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক হিসেবে হাজির করতে চাচ্ছে, যেখানে পরিকল্পনা যেমন আছে, মানে তেমনি একই সাথে বাস্তবায়ন অংশটাও আছে। পরিকল্পনা আর বাস্তবায়ন অংশ, যেহেতু আগেকার পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাস্তবায়ন বিষয়ে কোনো দিক নির্দেশনা কিংবা সেটার সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়নি, এইবারে বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে করে আমরা আসলে যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি, যেহেতু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, নির্বাচিত সরকার, তাকে আরেকটা নির্বাচন ফেস করতে হবে। সুতরাং আমরা আগামী 4 বছর 4.5 বছরের মাথায় আমরা কি করতে চাচ্ছি, এই সরকার কি করতে চাইছে, সেটা বাস্তবায়িত রূপে কি কত পার্সেন্ট দেখা যাবে, এবং সেই চেহারাটা কি সেটা এখনই তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেটাকে আসলে ঠিক মানে যাকে বলে যে তলা থেকে যারা ব্যবহারিকভাবে প্রত্যেকটা সেক্টরের যে সমস্যাগুলো, সেইটার সমাধানের যতটুকু রাষ্ট্রীয় অংশ অ্যাড্রেস করতে পারে, সেইটা পাবলিক ইনভেস্টমেন্টে প্রতিফলিত হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। তো এই কাজগুলো যদি করা যায়, তাহলে মানে আমার মনে হয় যে একদিকে ব্যবসা বাণিজ্যের পরিবেশ, আরেকদিকে পাবলিক ইনভেস্টমেন্টের বাস্তবায়ন, দুটো কাজ প্রাইভেট ইনভেস্টমেন্টের জায়গাকে অনেক বেশি যাকে বলে ইন্সপায়ার করবে, তাকে আরো ভাইব্রেন্ট একটা জায়গাতে নেওয়ার জন্য তারা সবাই হয়তো বিনিয়োগে আসবে। পরিস্থিতির সংকটটা তো এখানে একটা আছে, যেমন আন্তর্জাতিক পরিস্থিতির একটা চাপ, হঠাৎ করে এমনিতে একটা ভঙ্গুর অর্থনীতি, এমনিতে কোষাগার খালি, তার মধ্যে ধরেন
যে বিরাট আকারের মানে বাড়তি দামের চাপটা সরকারের জন্য তৈরি হলো, সমালোচনা নিশ্চিতভাবে আছে এবং জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, এবং এই আলোচনাগুলো আমাদের হয়েছে যে দাম বৃদ্ধি করা হয় কিন্তু দাম বৃদ্ধি কেন হচ্ছে তার কারণগুলোকে অ্যাড্রেস করা হয় না। সরকার কিন্তু মানে দাম বৃদ্ধি করেছে, সেটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু সরকার দাম বৃদ্ধির অন্যান্য যে কারণগুলো, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি অভ্যন্তরীণ যে কারণগুলো, দুর্নীতি, সিস্টেম লস, আমাদের এই যে সমন্বয়হীন মানে বিনিয়োগ, এই সবগুলোর দিক দিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে এবং সেইগুলোকে সমন্বয় করে জনগণকে সর্বনিম্ন কত মানে চাপের মধ্যে তার উপর চাপ তৈরি হয় কিংবা সর্বোচ্চ কতটা সুবিধা দেওয়া যায়, সেই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষকে প্রধান বিবেচনায় রাখা, তাদের উপরে যাতে চাপ সবচেয়ে কম পড়ে, এই সবগুলো নীতি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা। আমরা আগের জ্বালানি নীতির ক্ষেত্রে দেখেছি যে কিভাবে আমদানি নির্ভর মানে একটা ফিউল মিক্স তৈরি করা হয়েছে এবং পুরোটাই তাদের উপরে মানে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওইটাতে যারা বাণিজ্য করছেন তাদের লাভটাই মানে নিয়ামক হিসেবে কাজ করেছে। কিন্তু এইবারে এই সরকার ধরেন 10,000 মেগাওয়াট মানে রিনিউয়েবল এনার্জি তৈরিটাকে যে টার্গেট নিয়েছে এবং সেটা বাস্তবায়ন করাটা দ্রুত উদ্যোগের জায়গায় যাচ্ছে, এইটা একটা গুরুত্বপূর্ণ শিফট কিন্তু পলিসি লেভেলে মানে, এবং ক্রাইসিসকে একটা অপরচুনিটিতে পরিণত করে এই শিফটটা মানে বাংলাদেশে কি আগে আমরা দেখেছি কোন সরকারের আমল, সেইটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা বলে আমাদের কাছে মনে হয় এবং এই বিষয়টা অব্যাহত থাকবে কত দ্রুত জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরশীল নীতিতে শিফট করা যায়। রাতারাতি অতীতের যে জের, একদিকে কাঠামোগতভাবে ধরেন দুর্নীতি একটা সিস্টেমিক জায়গায় গিয়েছে, অপচয় একটা সিস্টেমিক জায়গায় গিয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এইরকম এবং অর্থনীতি সামগ্রিকভাবে একটা ফ্রাজাইল এবং ধ্বংসের কাছাকাছি ধ্বংসেই পরিণত হয়েছে। ব্যাংকের দিক থেকে যদি দেখেন কিছু কিছু প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আপনি সুইচ টিপে তার শিফট করা যাবে না। 3 মাসের মধ্যে সরকারের যতগুলো উদ্যোগ দেখা যাচ্ছে এবং আগামী বাজেটের মধ্যে তার যে প্রতিফলনটা থাকবে সেটা মানে একটা বড় ধরনের শিফট, এমনকি প্যারাডাইমের দিক থেকে একটা বড় ধরনের শিফট বলেই আমরা মনে করছি এবং আশা করি এটা আরো বেশি এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে বাস্তবায়নের জায়গাতে যখন যাবে, ফলাফলগুলো আমরা যখন পাবো তখন হয়তো এটাকে আরো বড় করে অ্যাসেস করা যাবে।